আজকে আমি আপনাদের এমন এক ঘটনার কথা বলবো যা শুনে আপনি তো অবাক হবেন, তার সঙ্গে সঙ্গে এটাও জানতে পারবেন ইংরেজ সরকার বা ইংরেজরা কিভাবে আমাদের দেশে এত অত্যাচার করেছে, কিভাবে বা মানুষের ওপর গুলি চালিয়েছে, তাদের গ্রামের পর গ্রামকে পায়ের তলায় পিষে দিয়েছে, এতটাই অত্যাচার করেছে যে মানুষ শেষ পর্যন্ত বিদ্রোহী হয়ে উঠেছে। হ্যাঁ, আমি কথা বলছি সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে। তো চলুন আজকে সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে কিছু জানি। সাঁওতাল হলো একটি উপজাতি। এরা বসবাস করে বীরভূম, মানভূম, মুর্শিদাবাদ, জঙ্গলমহল প্রভৃতি এলাকায়। এছাড়াও বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, ত্রিপুরা প্রভৃতি রাজ্যে এরা বসবাস করে। তো মূল বিষয় সাঁওতাল বিদ্রোহের কারণ সম্পর্কে চলুন জানি। সাঁওতালদের জমির ওপর স্বাভাবিক অধিকার ছিল, অর্থাৎ তারা জঙ্গল থেকে ফল, মূল, মধু, কাঠ ইত্যাদি সংগ্রহ করত এবং বন জঙ্গল কেটে তারা কৃষিকাজও করত, এমনকি শিকারও করত। কিন্তু ঝামেলা বাঁধে তখন যখন ভারতবর্ষের লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করে। এর ফলে জমির ওপর সাঁওতালদের স্বাভাবিক অধিকার চলে যায়, আর এই জমির অধিকার চলে যায় জমিদার মহাজনদের হাতে। আর তখন হয় কি, যেহেতু জমির অধিকার এই জমিদার মহাজনদের হাতে, সুতরাং তারা জমির ওপর ট্যাক্স বসাতে শুরু করে। আর তখনই সাঁওতালদের সঙ্গে তাদের ঝামেলা বাঁধতে শুরু করে, কারণ সাঁওতালরা জানতো যে তাদের জমির ওপর কোনো ট্যাক্স দিতে হয় না, তারা স্বাভাবিকভাবে জমির অধিকার ভোগ করে আসছে এতদিন ধরে। তবে কেন তারা ট্যাক্স দেবে? কিছু করার নাই, তারা শক্তিশালী, অত্যন্ত বলশালী। তাদের এই চাপের মুখে তারা ট্যাক্স দিতে শুরু করে এবং দিনের পর দিন এই ট্যাক্সের পরিমাণ বাড়তে থাকে। যখন তারা এই ট্যাক্স দিতে পারতো না, তখন জমিদার মহাজনদের লোক এসে তাদের ওপর অত্যাচার করত, এমনকি ইংরেজ সৈন্যও এসে তাদের ওপর অত্যাচার শুরু করে। এই অত্যাচার ক্রমশ বাড়তে থাকে, তাদের হাঁস, মুরগি, ছাগল ইত্যাদি চুরি করে নিয়ে যেতে থাকে। তখন তারা ভাবে এইখানে আমাদের আর থাকা উচিত হবে না। তখন এই অঞ্চল থেকে, অর্থাৎ মানভূম, মুর্শিদাবাদ এই অঞ্চল ছেড়ে তারা ঝাড়খণ্ডের রাজমহল পাহাড়ের গভীর অরণ্যে বসতি স্থাপন করে। তারা জঙ্গলকে পরিষ্কার করে কৃষি জমি তৈরি করে, তারা নতুন করে বসতি স্থাপন করে, তারা বনের মধ্যে শিকার করতে শুরু করে। কিন্তু এখানেও সেই জমিদার মহাজন এবং ইংরেজদের কর্মচারী এসে এখানে হাজির হয়। তারা আবার তাদের উপর এরকম ট্যাক্স বসাতে থাকে, তাদের হাঁস মুরগি চুরি করে নিয়ে যায়, তাদের উপর নানান অত্যাচার করতে শুরু করে। তখন তারা প্রবলভাবে অত্যন্ত ক্ষিপ্ত হয়। আর তাদের উপর অত্যাচার এমনই ছিল যে তারা যখন সাঁওতালদের কাছ থেকে কোনো রকম ধান, গম, যে কোনো জিনিস কিনত, তখন বেশি ওজনের বাটখারা ব্যবহার করত। আবার তারা, অর্থাৎ মহাজন শ্রেণীরা যখন সাঁওতালদের কোনো জিনিস বিক্রয় করতো, তখন কম ওজনের বাটখারা ব্যবহার করত। একে কেনারাম বেচারাম বাটখারাও বলে। কোনো সাঁওতাল অভাবের তাড়নায় কোনো মহাজন শ্রেণীর কাছ থেকে ঋণ নিত, অর্থাৎ সে যদি 10 টাকা ঋণ নিত, তাকে 100 টাকা লিখে নিত, কারণ সাঁওতালরা কোনো রকম পড়াশোনা জানতো না, আর এই ঋণ শোধ করতে তারা কোনোদিন পারতো না। তাদেরকে বেগার খাটিয়ে নেওয়া হতো। এই সমস্ত কারণে সাঁওতালরা ভেতর থেকে ফুঁসতে শুরু করে, তাদের রাগ ক্রমশ বাড়তে থাকে। ঠিক এই সময় সিধু ও কানু নামে দুই ভাই সাঁওতালদের জাগিয়ে তোলে। তারা বলে, আমরা আর কত অত্যাচার সহ্য করব? একবার আমাদের বাপদাদারা বীরভূম, মানভূম, ছোটনাগপুর থেকে পালিয়ে এই রাজমহল পাহাড়ে এসেছে, এবার আমরা কোথায় যাব? সুতরাং আমাদের হুল করতে হবে। হুল শব্দের অর্থ হলো বিদ্রোহ। সিধু কানু দেখে যে বিদ্রোহ করতে তো মানুষের প্রয়োজন, অনেক মানুষকে একত্রিত করতে হবে, আর সবচেয়ে কঠিন কাজ হলো এই মানুষকে একত্রিত করা। তাই সিধু কানু একটি পদ্ধতি অবলম্বন করে। সিধু কানু বলে যে, আমাকে ঠাকুর স্বপ্নে বলেছে বিদ্রোহ করতে। সিধু কানু জানতো ঠাকুরের নাম করে বললে তারা একত্রিত হবে। তাই সিধু কানুর এই আহ্বানে অবশেষে 1855 খ্রিস্টাব্দে 30শে জুন আশেপাশের এলাকার প্রায় 400 গ্রামের 10,000 সাঁওতাল একত্রিত হয় ভাগনাদিহির মাঠে। সিধু একটা উঁচু জায়গা থেকে বক্তৃতা দেয় যে তারা আর খাজনা দেবে না, খাজনা যে চাইতে আসবে তাকে হত্যা করো, হাতের কাছে যা আছে বটি, দা, হোঁসে, তীর, ধনুক, বল্লম, লাঠি, তাই দিয়ে তোমরা বিদ্রোহ শুরু করো। জমিদারদের ঘর জ্বালিয়ে দেয়, থানায় আগুন লাগিয়ে দেয়, রেল লাইন উপড়ে দেয়, ডাকঘরকে ভেঙে ফেলে। কিন্তু তারা সাধারণ কৃষক, ছুতোর, কামারদের ওপর অত্যাচার করেনি, কারণ এরাও তাদের বিভিন্নভাবে সাহায্য করেছিল। দুর্ভাগ্যের বিষয়, ইংরেজ সৈন্যর বন্দুকের গুলির মুখে সাঁওতালদের এই তীর ধনুক আর কাজে আসেনি। ইংরেজ পুলিশ একে একে সাঁওতাল নেতাদের গ্রেপ্তার করে। সিধুর গোপন আস্তানায় হানা দিয়ে পুলিশ তাকে গুলি করে হত্যা করে। সাঁওতাল বিদ্রোহের অপর দুই নায়ক চাঁদ ও ভৈরব ভাগলপুরের কাছে পুলিশের সঙ্গে যুদ্ধ করতে করতে শহীদ হন। ইংরেজ মুর্শিদাবাদের নবাবের সাহায্যে
প্রায় 36টি সাঁওতাল গ্রাম হাতির পায়ের তলায় পিষে দেয়। এছাড়া 23,000 সাঁওতালকে বনের মধ্যে বাঁশ টাঙিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়। ইংরেজ এই মর্মান্তিক ও কঠোরভাবে সাঁওতাল বিদ্রোহকে সম্পূর্ণভাবে দমন করে দেয় 1856 খ্রিস্টাব্দ নাগাদ। এই বিদ্রোহ দমন হয়েছিল ঠিকই, কিন্তু কিছু সুবিধা সাঁওতালদের হয়েছিল। যেমন ইংরেজ সরকার সাঁওতালদের ক্ষুদ্র জাতি হিসেবে একটি সরকারি স্বীকৃতি দেয়। তাদের বসবাসের জন্য রাজমহল এলাকাসহ বীরভূম ভাগলপুর জেলার বিস্তীর্ণ অংশ নিয়ে সাঁওতাল পরগনা নামে একটি নতুন জেলা গঠন করে দেয়। মহাজনদের দেওয়া সব ঋণ বাতিল হয় এবং সাঁওতালরা জমির মালিকানা অর্জন করে। এইভাবে সাঁওতাল বিদ্রোহ দমন হওয়ার পরেও সাঁওতালদের একটি ভালো দিক ফুটে উঠেছিল পরবর্তী প্রজন্মের জন্য। হ্যাঁ, আর একটা কথা, এছাড়াও আরও অনেক ভিডিও বানিয়ে রেখেছি, আপনি সেগুলো দেখতে পারেন। তো ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনি দেখতে পান। ধন্যবাদ।